স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। তিস্তা নিয়ে ভারত চীনের আলাদা প্রস্তাব, দেশের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। সুরমা কুশিয়ারের পানি এখনো বিপদসীমার ওপরে, সিলেটে আবারও বন্যার পূর্বাভাস, উত্তরে তীব্র হচ্ছে নদী ভাঙন। এখনই প্রাথমিকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হচ্ছে না, জানালেন গণশিক্ষা সচিব। শিক্ষকের অভাব সহ নানা সংকট। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বাংলাদেশি গণমাধ্যমের প্রশংসা যুক্তরাষ্ট্রের, পূর্ণ সমর্থনের কথা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। আফগানিস্তানের কাছে তিক্ত হার, বিশ্বকাপে কঠিন সমীকরণ মেলাতে না পেরে বাংলাদেশের বিদায়। শিরোনাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। তিস্তা চুক্তির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস মিলেছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিস্তা নিয়ে ভারত এবং চীনের আলাদা প্রস্তাব আছে, দেশের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানান তিনি। শেখ হাসিনা বলেন, ভারত চীন দুই দেশের স্বার্থেই সম্পর্ক গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কারো দিকেই ঝুঁকে নেই। সোমবার সকালে ভারত সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মমতার চিঠি তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, ভারতের সব পক্ষের সঙ্গেই তার ভালো সম্পর্ক জানিয়ে শেখ হাসিনা বলেন, ইন্দিরা গান্ধীর পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ভারত বিশ্বস্ত বন্ধু, ভারতের সঙ্গে রেল যোগাযোগের কারণে দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি নবায়ন না হলেও তা অব্যাহত থাকবে। এছাড়া তিস্তা চুক্তির বিষয়ে একটি টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে। গ্রামীণ ব্যাংকের মামলা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেয়নি, তার বিরুদ্ধে সরকার নয় শ্রমিকরা মামলা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে দুটি মামলা করে হেরে যায়। গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিটে দেশে দারিদ্র্যের হার কমেনি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামীণ ব্যাংক সংকটে পড়লে সরকার 400 কোটি টাকা দিয়েছিল, কিন্তু কোনো কৃতজ্ঞতা নেই। 2024 ভারত সংসদের মাননীয় উপনেতা নির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও সে সঙ্গে ভারতের সহযোগিতামূলক বিশেষ সম্পর্কের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তার নবগঠিত সেখানে প্রতিবেশী দেশগুলি সহ অন্যান্য দেশসমূহের একাধিক সহযোগিতা করা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই একটা, যার সুফল দুই দেশের জনগণ আজ ভোগ করে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি দল আমার গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি কোনো সম্পর্ক না। আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট, সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ই ভিসা চালু এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা, এতে করে মুমূর্ষু রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত পরীক্ষা করানো যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা সম্ভব হবে। রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু, গেদে, দর্শনা ও হলদিবাড়ি, চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিনের আমাদের যে তিস্তার সমস্যা, সেটি আসলে কি সমাধানের দিকে যাচ্ছে কিনা, এবং চীন এবং ভারত দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী আজকে বলেছেন, কি মনে হচ্ছে আপনার আশিস সৈকত? না, দেখেন, আজকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের মূল ফোকাসের জায়গা তিস্তা ছিল, আর একটা বিষয় ছিল ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে। বিদেশি আমেরিকান একটি গণমাধ্যমে গতকাল প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে তিনি জবাব দিয়েছেন। আপনি যেহেতু তিস্তার বিষয়টা বললেন শুরুতে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তিস্তা নিয়ে বাংলাদেশের সাথে এই যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই সমস্যাটা কিন্তু গত প্রায় 20 বছর ধরে চলছে। তিস্তার উজানে ভারত, ভাটিতে বাংলাদেশ, অতএব বাংলাদেশের কিন্তু পানির স্বার্থ, এখানে পানি পাবেই। আন্তর্জাতিক আইনে ভারতের বাংলাদেশের পানি পাওয়ার অধিকার স্বীকৃত, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, বিশেষত পশ্চিমবঙ্গ, তাদের
এলাকায় মরুময় হয়ে যাচ্ছে বলে তারা সেখানে একটা ব্যারেজ তৈরি করে আমাদের পানি প্রবাহে বাধা দিচ্ছে, এবং এটা কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং এটা নিয়ে যেহেতু দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, 2011 সালে প্রথম এটা নিয়ে দফায় আলোচনা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে, এরপরে কিন্তু এটি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে, এবং দুই দেশের কেন্দ্রীয় সরকারই মনে করে যে তিস্তা নদীতে বাংলাদেশের যে অধিকার আছে সেটি দেওয়া উচিত। কিন্তু মূল বাধাটা আমরা দেখেছি এর আগেও 2017 সালেও প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল দিল্লিতে, তখনও কিন্তু দুই সরকার প্রধান কিন্তু রাজি হয়েছিলেন যে, কিন্তু ওইবারও আমরা দেখেছিলাম বাদ সেধেছিল পশ্চিমবঙ্গ। এবং ভারতের যে আইন সেখানে কিন্তু যদি কখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লোকাল গভর্নমেন্ট মানে আমি বলি প্রাদেশিক সরকাররা যখন আপত্তি যদি জানায় এবং মানুষের স্বার্থের কথা বলে, তখন কেন্দ্রীয় সরকার একমাত্র রাষ্ট্রপতির সিদ্ধান্ত ছাড়া সেটি এক্সিকিউট করতে পারে না। তো সেই জায়গাটাই আমরা দেখলাম যে এবারের আলোচনাটাও তিস্তা নিয়ে ছিল। তবে এবার একটা আশার কথা হলো যে তিস্তা নিয়ে এতদিন যে আলোচনাগুলো ছিল আসলে কোনোটাই কার্যকর কোনো কিছু ছিল না। এবার অন্তত একটা কার্যকর বিষয় আমরা লক্ষ্য করেছি যে ভারত থেকে একটা টেকনিক্যাল টিম আসছে বাংলাদেশে, যে তিস্তার এই যে অভিন্ন যে পানি বন্টনের বিষয়টা, শুধু এটা না যে পানি আসার পরে যে পশ্চিমবঙ্গে যে পানিটা থাকছে না ওখানেও মরুময় হচ্ছে, কী কারণে, সেজন্য একটা টেকনিক্যাল টিম আসছে এবং তারা দুইটা অঞ্চলই সার্ভে করবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। প্রধানমন্ত্রী সেটি বলেছেন যে এই সার্ভেটি হওয়ার পরে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে সংকটটা কী, যে আমাদের এখানে পানি আসার পরও আমাদের নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে রিজার্ভার ট্যাঙ্ক হচ্ছে না, পানি থাকছে না, বর্ষাকালে থাকছে, বন্যা হয়ে যাচ্ছে, আবার যখন টান পড়ছে শুষ্ক মৌসুম তখন থাকছে না পানি। সেই জন্যই একটা, এইটা নিয়ে আবার ইন্টারেস্টিং হলো, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রীর কাছে যে এই কাজটা নিয়ে তো চীনও কাজ করতে আগ্রহী, তিস্তা ব্যারেজ নিয়ে কাজ করতে চায়, চীনও একটা প্রস্তাব দিয়েছে এবং ভারতও একটা প্রস্তাব দিয়েছে। তো সেই জন্য বাংলাদেশের জন্য একটা কি সংকটের জায়গা তৈরি হবে কিনা, প্রধানমন্ত্রী এটা কীভাবে হ্যান্ডেল করবেন। তো তিনি এটি বলেছেন যে দেখেন যে বাংলাদেশ আসলে দেখবে, দুইটা প্রস্তাবই বাংলাদেশ দেখবে, দেখার পরে যেখানে বাংলাদেশের স্বার্থ বেশি থাকবে সেখানেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। আশিস, আপনার সাথে একটা বিষয় একটু জানতে চাই যে আমরা সবসময় দেখেছি যে পশ্চিমবঙ্গের যে হস্তক্ষেপ সেটা কিন্তু সবসময় জয়ী হয়েছে। এবার আমরা অগ্রগতি দেখছি, কিন্তু আদতে আসলে পশ্চিমবঙ্গের যেভাবে আমরা মমতা ব্যানার্জির বক্তব্য যেটা শুনেছি সেটাও বেশ আমাদের শক্তিশালী মনে হয়েছে। তো এখানে আসলে কতটুকু প্রতিবন্ধকতা আছে, এবং দ্বিতীয়ত যে বাংলাদেশের এবং চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত সম্পর্ক, প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা ভারতের এই তিস্তা প্রজেক্টটি আমরা ভারতের সহায়তা করবো, আপনি শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, না এটির জবাব কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে মমতা ব্যানার্জি কি বলল সেটা আসলে বাংলাদেশের পার্ট, সেটা নিয়ে রিয়েক্ট করা ঠিক না, কারণ এটা কেন্দ্র টু কেন্দ্র আলোচনা হচ্ছে। নিশ্চয়ই মমতা ব্যানার্জি একটা কথা বললে সেটা দুই দেশের সরকার আমলে নেবে, কিন্তু আসলে কিন্তু চুক্তি কিন্তু হবে, আলোচনা কিন্তু হবে দিল্লির সঙ্গে ঢাকার, সেখানে কিন্তু কলকাতার সঙ্গে ঢাকার আলোচনা হবে না। ফলে মমতা কি বলল প্রধানমন্ত্রী মোদীকে, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে বাংলাদেশ কোনো আলোচনায় যেতে চায় না। বাংলাদেশ চায় তিস্তার যে ন্যায্য পানির যে অধিকার সেটা যে কোনো মূল্যে ভারত বাংলাদেশকে দিবে, এবং সেটা পাওয়ার জন্য যে উভয় সংকট যেটি যে চীন এবং ভারত, যেটা নিয়ে একেবারে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আলোচনা, যে বাংলাদেশ কোন দিকে যাবে, কোন দিকে বিপদে পড়বে, এই প্রশ্নটাই আসলে করা হয়েছিল তাকে। তো তিনি বলেছেন যে মোদ্দা কথা হলো বাংলাদেশ তার স্বার্থ দেখবে। দ্বিতীয়ত তিনি একটা আবার ইঙ্গিত দিয়েছেন একটা, যে যেহেতু তিস্তার পানি আমরা চাই এবং অনেক দিন ধরে ভারতের কাছ থেকে পাই না, আর তিস্তা ব্যারেজের যে কাজটা এইটা যদি ভারত করে, যদি এই প্যাকেজের মধ্যে যদি ঢোকা যায় তাহলে সেটা আবার আমাদের জন্য একটা সুবিধাজনক হতে পারে, যে পানি প্রাপ্তিটা সহজ হতে পারে, যে ব্যারেজের কাজটা যদি পায়। সেক্ষেত্রে কিন্তু এক ধরনের মনে হয়েছে যে এক ধরনের ইঙ্গিত তিনি দিয়েছেন যে তিস্তা ব্যারেজ করা। তিস্তা ব্যারেজের কাজটা কি, তিস্তা ব্যারেজের কাজটা কিন্তু তিস্তা নদীকে নিয়েই, যে নদীর শাসন, নদীর রিজার্ভার ট্যাঙ্ক বানানো, বাঁধগুলো নির্মাণ করা যাতে, এবং অনেক নদী দখল হয়ে গেছে সেই দখলকৃত জায়গাগুলো ফিরিয়ে এনে আবার নদীতে পরিণত করা, মানে মূলত হলো রিজার্ভার ট্যাঙ্কটা বাড়ানো, সেটা ভারত অংশ এবং পশ্চিমবঙ্গের অংশ। এই প্রকল্প নিয়ে ভারতও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং চীনও এর আগে একটা আগ্রহ প্রকাশ করেছিল। তো সেইটাই একটা ছিল। এবং তবে উনি বারবার যে জায়গাটা জোর দিয়েছেন যে বাংলাদেশের স্বার্থ দেখে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, কাজটা কাকে দেওয়া হবে। দুইটা পার্ট, একটা হলো এই তিস্তা ব্যারেজের এই কাজটা, এটা হলো পানির বিষয়টা। পানির বিষয়টা স্পষ্ট যে বাংলাদেশের, যে এখানে যেটি আমরা জানলাম যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী বলছেন, এবং এটির সাথে একই বিষয় আরেকটি জিনিস উঠে এসেছিল যে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূসের যে ইস্যুটি, আপনি সেখানে উপস্থিত ছিলেন, এটি নিয়ে আসলে প্রধানমন্ত্রী বিস্তারিত আসলে কি বলেছিলেন? আসলে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে এসছে একটি খবর যে ডক্টর ইউনূস বাংলাদেশের যে মামলার
ওনাকে হাজিরা দিতে হচ্ছে প্রায়শই, এই তাকে এক ধরনের সরকার থেকে এক ধরনের হেনস্থা করা হচ্ছে তাকে, এবং এর সঙ্গে প্রধানমন্ত্রীর এক ধরনের ইঙ্গিত আছে, এরকম একটা গণমাধ্যমে একটি খবর আসছে, মার্কিন একটি গণমাধ্যমে। তো তার উত্তরে প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে আসলে সরকার তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করেনি, অতএব তারা বলতে পারবে যে তারা কেন এই ধরনের নিউজ করেছে, তাদের কাছে আপনারা জানতে চাইতে পারেন কেন। মামলা করেছে শ্রমিকরাই ডক্টর ইউনূসের পক্ষে, এখন যে মামলাগুলো চলমান আছে। তো এখন তো বাংলাদেশ সরকার সবসময় শ্রমিকের পক্ষে, মালিকের চেয়ে শ্রমিকের অধিকারটা সরকার সবসময় দেখে, যেহেতু তারা মালিকদের সঙ্গে ফাইট করে অনেক সময় পেরে ওঠে না, সে কারণে শ্রমিকদের পক্ষে থাকবে। কিন্তু উনি যেটা আরও বলেছেন যে জায়গাটায় বেসিক মামলা হয়েছিল সরকারের সঙ্গে, সরকারের বিরুদ্ধে উনি মামলা করেছিলেন, কারণ ব্যাংকের এমডি হতে হলে 60 বছর বয়স পার হয়ে গেলে এমডি থাকতে পারেন না কোনো ব্যাংকেই। ইউনূস ছিলেন আরও 10 বছর বেশি। এটি নিয়ে যখন তাকে বলা হলো, ওই সময় অর্থমন্ত্রী যখন বললেন যে আপনার 10 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি অ্যাডভাইজার হয়ে থাকেন গ্রামীণ ব্যাংকে, উনি রাজি হন না, উনি সরকারের বিরুদ্ধে মামলা করে দিয়েছিলেন। তো উনি বলছেন সেই মামলায় তো উনি সরকারের সঙ্গে মামলা হয়েছিল, সেই মামলায় উনি হেরে গেছেন, এখন তো সরকারের সঙ্গে ওনার কোনো মামলা নেই, এখন শ্রমিকরা, তার প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের পাওনার জন্য মামলা করেছে, সেই মামলায় সরকার তো ডেফিনেটলি শ্রমিকদের পক্ষেই থাকবে, এবং সেটা ইউনূস না, সেটা যে কেউর ক্ষেত্রেই। এবং সেক্ষেত্রে দেশে বিদ্যমান শ্রম আইন অনুযায়ী তার মামলাটি চলতে থাকবে এবং চলমান থাকবে, এবং সেখানে হয়তো সিদ্ধান্তটা আসবে। সেখানে আসলে সরকারের সাথে তার আসলে কোনো ধরনের বৈরিতা নেই। প্রধানমন্ত্রী সেটিই বলার চেষ্টা করেছেন, এবং তিনি বলেছেন যে উনি যেগুলো করাচ্ছেন, বলে যে ওনার তো অনেক ক্ষমতা, যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের 100 জন নোবেল জয়ীর স্টেটমেন্ট, যেটি পরে বিজ্ঞাপন আকারে মার্কিন একটি পত্রিকায় ছাপা হয়েছে, তো উনি এটিও প্রশ্ন করেছেন যদি এটা নিউজ ভ্যালু থাকে তাহলে সেটা বিজ্ঞাপন আকারে কেন গণমাধ্যমে দিতে হবে, সেটা তো এমনিই মানুষ ক্যারি করবে। ফলে এই দুর্বলতার কথাগুলো উনি বলেছেন যে 111-এর সময় তো নোবেল পুরস্কার দেওয়ার পরে তাকে দিয়ে রাজনৈতিক দল করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু উনি যখন দল করার জন্য মানুষের কাছে সহায়তা চাইলেন, জানতে চাইলেন উনি করবেন কিনা, তার কাছে 3টা মেইল আর 2টা SMS এসেছিল। ফলে মানে দল করতে উনি না পারাটা ওনার জন্য খারাপ কিছু না, মানে ওনার আকাঙ্ক্ষার কথা উনি বলতে চাইছেন যে উনি করেছেন। এখন নোবেল বিজয়ী হলেই যে সব করা যাবে তেমনটি না, বা নোবেল বিজয়ী হলেই যে বিচার করা যাবে না, এইটা কিন্তু আমাদের দেশের সংবিধানে নেই, বা আমেরিকার সংবিধানে আছে কিনা, অন্য কোনো দেশের সংবিধানে আছে কিনা এটা আমাদের জানা নেই, কারণ অনেক দেশে নোবেল বিজয়ীর বিচার হয়েছে। আসলে আজকে বিষয়টা কিন্তু ইউনূসকে নিয়ে ছিল না, যেহেতু উনি প্রশ্ন করেছেন, বিষয়টা বড় হয়ে গেছে, সমসাময়িক একটা প্রাসঙ্গিক ইস্যু নিয়ে কথা, প্রাসঙ্গিক ইস্যু নিয়ে, এবং মূলত ছিল যে ভারতের এই দ্বিপাক্ষিক সফর, বিশেষত 2 দেশের নতুন সরকার, বাংলাদেশের প্রাপ্তি কী, মানে সেটা নিয়েই মূল প্রথম আলোচনাটা ছিল। এবং সেই জায়গায় উনি বলেছেন যে এটার জন্য মূল যেটা আলোচনার বিষয় ছিল ভিসা নিয়ে, যে সাধারণ মানুষ ইন্ডিয়াতে প্রচুর সংখ্যক মানুষ যায়, এবং বিশেষত যারা চিকিৎসার জন্য যায়, অনেকেই মানে ভিসা সেন্টারে যাওয়াটা তাদের জন্য খুব কষ্টকর, অনেক সময় হুইল চেয়ারে করে নিয়ে যেতে হয়, কারণ ওখানে থাম দেওয়ার বিষয় থাকে। বলে যে এই বিষয়টা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে উনি বেশি আলোচনা করেছেন, যাতে ভিসা প্রার্থী যারা চিকিৎসার জন্য যাবে তাদের ভিসা যাতে মেইলের মাধ্যমে পাওয়া যায়। তো সেইটা উনি বলেছেন যে এটা একটা বড় অর্জন হয়েছে, যে উনি এতে সম্মত হয়েছেন, যারাই চিকিৎসার জন্য ভিসা চাবে তারা ঘরে বসে ভিসা পাবে। আর একটা যে রংপুর অঞ্চলে আমাদের কোনো ভিসা সেন্টার ছিল না, ওখানে একটা নতুন হাইকমিশনের একটা শাখা করা হচ্ছে। এর বাইরে আরও কিছু রোড টু রোড, যেমন চট্টগ্রাম থেকে কলকাতা ট্রেন সার্ভিস, যশোর থেকে কলকাতা ট্রেন সার্ভিস, মানে 2 দেশের যাতায়াতটা সহজ করার জন্য যা যা করণীয়, এই সফরে উনি বলেছেন যে সাধারণ মানুষের যেসব চাওয়ার বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মানে অনেক বড় কোনো বিষয় সমাধান হয় নাই, কিন্তু ছোট ছোট বিষয় কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফসলে যাতে আগামীটা আরও দীর্ঘস্থায়ী হয় এবং দেশের মানুষের জন্য সহজীকরণ হয়, সে বিষয়টি আসলে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। এবং এবারের যে উনি বলেছেন যে এবারের যে দ্বিপাক্ষিক বৈঠকটা, সেটা ছিল ছোট ছোট বিষয়গুলো এবং সাধারণ মানুষের জন্য যেগুলো হেল্পফুল হয়, ফলপ্রসূ হয়, সেই বিষয়গুলি উনি জোর দিয়েছেন, এবং ভারতের সরকার সেই বিষয়গুলিতে সবগুলিতেই তারা সায় দিয়েছেন, এবং আমরা আশা করছি যে এরকমই ফল পাবে দেশের মানুষ। আশিস সৈকত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনা অংশ নেওয়ার জন্য। সোমেশ্বরী কুশিয়ারা সোমেশ্বর নদীর পানি এখনও বিপদসীমার ওপরে, তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং জলবায়ু গবেষকদের আশঙ্কা, 2 দফা বন্যার পানি সরে যাবার আগেই জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি ও আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। জুনে 2 দফা বন্যায় তলিয়ে যায় সিলেট সুনামগঞ্জ, তবে কয়েকদিনের পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারের অবস্থা নাজুক হচ্ছে।
জুনে সিলেটে স্বাভাবিক বৃষ্টি হয় 841 মিলিমিটার, সেখানে এবছর 18 দিনে বৃষ্টি ঝরেছে 1600 মিলিমিটারেরও বেশি। সেই সাথে আসাম, মিজোরাম, মণিপুর রাজ্যের ভারী বৃষ্টির পানি বরাক নদী দিয়ে সুরমা ও কুশিয়ারায় উপচে পড়েছে। 2022-এর জুনে সিলেট অঞ্চলে বৃষ্টি হয়েছিল 1456 মিলিমিটার। সম্প্রতি অস্বাভাবিক বৃষ্টি এই এলাকার বন্যার প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। সামগ্রিকভাবে সবগুলো নদীরই পানি সমতল হ্রাস পাচ্ছে। আশা করছি আমরা আমাদের যে সামগ্রিকভাবে যে পূর্বাভাস রয়েছে আগামী 72 ঘন্টায়, তো সেই বিভিন্ন আবহাওয়া সংস্থা তথ্য অনুসারে তো পরবর্তী 72 ঘন্টার মধ্যে আমাদের এই বন্যার যে পরিস্থিতি রয়েছে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে সেটা ক্রমান্বয়ে উন্নতির দিকেই যাবে। বন্যা ও জলবায়ু গবেষকেরা বলছেন, এ মাসে 2 দফা বন্যার পানি সম্পূর্ণ নেমে যাবার আগেই জুলাইয়ের শুরুতে আবারও পাহাড়ি ঢলের শঙ্কা রয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আরেকটা বন্যা আসতে পারে এরকম ওই এলাকায়। তো একটা জায়গায় যদি এরকম রিপিটেডলি বন্যা হয় 2বার 3বার, তখন কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রাটা জ্যামিতিক হারে বাড়বে। হাওরে বন্যা থেকে বাঁচতে সাধারণত ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়, তবে অপরিকল্পিত আন্তঃসড়ক ও নাব্যতা সংকটে ঢলের পানি নামতে সময় নিচ্ছে। শক্ত বাঁধ, মিডিয়াম বাঁধ আর একটু দুর্বল বাঁধ, এটা পানির প্রবাহ অনুযায়ী 1। 2 নম্বর, এই যে মনসুন ফ্লো, হিউজ ফ্লো, এটাকে এনশিওর করার জন্য ফ্লাড ফিউজ করা হয়েছে। এমনভাবে করা হচ্ছে যাতে পানি দ্রুত একটা সুনির্দিষ্ট দরজা দিয়ে যায় এবং গর্তটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এবং ওই ধান কাটার পরে পানির চাপ পড়লে ওইটা যাতে সহজে খুলে যায়। গবেষকেরা বলছেন, সিলেট বিভাগে হাওরের পানি নামতে কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের সড়ক কোনো প্রভাব ফেলে না। সড়কটি উত্তর দক্ষিণে ভাটির দিকে হওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে বন্যার পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি, বিধ্বস্ত ঘরে ফিরতে পারছেন না অনেকেই। এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পানি তো আসলে কমতে শুরু করেছে এবং ক্ষয়ক্ষতিও স্পষ্ট, কিন্তু এই বিধ্বস্ত যে বাড়ি ঘর আছে সেখানে তারা ফিরতে পারছে না। কর্তৃপক্ষ কি করছে, কোনো ধরনের সহযোগিতা করছে কি? হ্যাঁ, দেখুন, সুনামগঞ্জের সুরমা নদীর পানি এখন বিপদসীমার প্রায় 48 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি কিন্তু কমতে শুরু করেছে। কিন্তু পানি যেটা এসেছিল হাওর এলাকায়, সেই পানি নামতে একটু বিলম্বিত হচ্ছে। এর কারণ হিসাবে আমরা দেখেছি, সবসময় আমরা দেখে আসছি, নদ নদীর যে নাব্যতা সেটা কমে যাচ্ছে। এর কারণ পাহাড়ি ঢলের সাথে যে পলি আসে, যে পলি জমে কিন্তু নদীর তলদেশ শুকিয়ে গেছে, এবং নদীর তলদেশ শুকিয়ে যাওয়ায় পানি বিভিন্ন বিস্তৃত হয়ে গেছে। পানি বিভিন্ন হাওর এলাকায় বসতভিটা গ্রাম অঞ্চলে যে প্রবেশ করেছে, সেই পানি এখন নামতে বিলম্বিত হচ্ছে। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন, এবারের যে বন্যা, এই বন্যার পানিটা নামতে একটু বিলম্বিত হবে, কারণ সব দিকেই পানি থই থই, এই জন্য। আর যদিও পানি নেমে গেছে, তারপরও এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় দুর্ভোগ দেখা দিয়েছে। এবারের বন্যায় হাওর এলাকা থেকে শুরু করে শহর পর্যন্ত যে কাঁচা ঘর বাড়িগুলো রয়েছে, সেই সব ঘর বাড়ি কিন্তু অনেক বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এখনও প্রায় 300-এরও অধিক গ্রাম কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে। পানিবন্দী বলতে গ্রামের বসতভিটার সামনে পানি, কিন্তু বসতভিটা থেকে নেমে গেছে, যার ফলে লোক রয়েছে এখন সুনির্দিষ্ট তথ্য নেই। তো আমরা জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে পুরোপুরি পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে মন্ত্রণালয় তালিকা প্রেরণ করবেন, তারপর সহযোগিতা বা পুনর্বাসনের আওতায় নিয়ে আসবে যারা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। যাদের সঙ্গে থাকবেন, আমি একটু যেতে চাই কুড়িগ্রামের সহকর্মী আব্দুল খালেক আছেন। আব্দুল খালেক, কি পরিস্থিতি এখন কুড়িগ্রামের? বন্যার পানি কতটুকু কি নেমেছে এবং সেই পাশাপাশি যে নদী ভাঙন দেখা দিয়েছে, ভাঙনের ফলে আসলে কি পরিমাণ ক্ষতির মুখে পড়ছে যারা মানুষ রয়েছেন? এই মুহূর্তে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার 4টি প্রধান নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে, এবং অনেক জায়গা থেকে কিন্তু পানি নেমে গেছে। চরাঞ্চলের নিচু এলাকায় কিছু পানি আমরা দেখতে পাচ্ছি। তবে এই পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, অন্তত 15টি স্পটে এখন ভাঙন চলছে, এবং 15টি স্পটের মধ্যে 7টি স্পটে তারা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। অন্যগুলোতে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই, এবং
আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে যেটুকু তথ্য পেয়েছি, প্রায় 3 শতাধিক ঘরবাড়ি কিন্তু গত 15 দিনেই বিভিন্ন নদ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে এবং অন্তত 5টি বাজার, 6-7টি স্কুল এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং রাস্তা, সেগুলো কিন্তু একদম ঝুঁকির মধ্যে রয়েছে, নদীর একদম মুখে রয়েছে এবং সেগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এলাকাবাসী আশঙ্কা করছেন। এরই মধ্যে কিন্তু অনেক এলাকায়, আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সদর উপজেলার সারডব এলাকা, এখানে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ একদম আংশিকভাবে ভেঙে গেছে এবং এখানে বাজার ছিল, কয়েকটি দোকান ভেঙে গেছে এবং এখানে বেশ কিছু ঘর বাড়ি কিন্তু বিলীন হয়েছে, পাশাপাশি একটি পাকা রাস্তা ছিল সেটি বিলীন হয়েছে। এই ভাঙন অব্যাহত থাকার কারণে অনেকগুলো পরিবার কিন্তু এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, রাস্তা এবং খোলা জায়গায় আশ্রয় নিয়ে তারা মানবিক জীবনযাপন করছেন এবং তারা বলছেন যাতে কোনো বিকল্প জায়গা এই মুহূর্তে তাদের না থাকায় তারা কিন্তু আশ্রয়হীন অবস্থায় রয়েছেন এবং এই অবস্থায় তাদের কাজ এবং খাদ্য সহ অন্যান্য সংকট। জি, আব্দুল খালেক এবং জাকির হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই বন্যা পরিস্থিতি জানাবার জন্য। সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, সংকট দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে দুশ্চিন্তায় বানভাসী মানুষ। এদিকে দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমে গেলেও নদী ভাঙন অব্যাহত আছে। বন্যার পানি কমতে শুরু করলেও সিলেটের অনেক রাস্তা এখনও তলিয়ে। সিলেট নগরী ও 13টি উপজেলায় এখনও 8 লাখ মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। ঘরে গেলেও পানি, বাইরে গেলেও পানি, আপনার কিছু খাইতে গেলেও পানির মধ্যে আটিয়া গিয়ে আনতে অনেক দূর হইতে নেই। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 3000 কিলোমিটার সড়ক, 8000-এর বেশি পুকুরের মাছ ভেসে গেছে। ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। 5 শতাধিক আশ্রয় কেন্দ্রে আছেন 13,000 মানুষ। খাসা ঘর পয়লা পানিতে মনে হয় ভাঙ্গিয়া লইয়া গেছে, টিনের বেড়া সবটা লইয়া গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের রাস্তাঘাট যাতে নির্মাণ করা হয় পুনরায়। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, বড়লেখা উপজেলায় প্রায় 2.5 লাখ মানুষ পানিবন্দী। পানি কমলেও অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। পানি বাড়িঘর সব নিয়ে গেছে। ওই জন্য একটা ফিচারি অনেক আশা করিয়া করছিল, করিয়া মাছও মারলাম না, মাছ একটু বড় হইতে করি, এখন সব নিয়ে গেছে। বন্যা পরিস্থিতির দিকে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে, বিশেষ করে পানিবন্দী মানুষজন, যাতে প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষজনও যাতে ত্রাণ সহযোগিতা পেয়ে থাকেন, এর জন্য আমাদের ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় নেত্রকোনায় নদ নদীর পানি কমেছে, তবে সুপেয় পানি ও খাদ্য সংকটে এখনও দুর্ভোগ পোহাচ্ছেন। 2 দিন ধরে আধা পানি কমছে, তাও আমরা আটকে যাইতে পারি না, নৌকা দিয়ে যাওয়ার লাগে। উত্তরাঞ্চলে বন্যার পানি নেমে গেলেও ভাঙন আতঙ্কে রয়েছেন কুড়িগ্রাম ও রংপুরের মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষকের অভাব সহ নানা কারণে এখনই প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। আরও জানান, আগামী 3 বছরে 1000 প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে। সকালে সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক নিয়ে সংবাদ সম্মেলন শেষে এই কথা জানান তিনি। সচিব বলেন, 154টা বিদ্যালয়ে এখনই 8ম শ্রেণী চালুর মতো অবস্থায় রয়েছে। এছাড়া শিক্ষার্থী কম থাকা বিদ্যালয়গুলোকে একীভূত করার উদ্যোগ রয়েছে। 150টি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 10 থেকে 50 জনের মধ্যে রয়েছে। তবে সব বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে একীভূত করা হবে না বলেও উল্লেখ করেন তিনি। নতুন শিক্ষাক্রমের প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি আরও জানিয়েছেন, মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণ আছে, সেগুলো এনসিডিটিপিকে জানানো হয়েছে, দ্রুতই এরা চূড়ান্ত করবে। এবার 3 ক্ষেত্রে 18 ক্যাটাগরিতে 126 জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে 54 জন পদক গ্রহণ করবেন। 695টা স্কুলে আমরা 8ম শ্রেণী আমরা এখন চালু আছে আমাদের। আমরা 700-র বেশি স্কুলে আমরা চালু করেছিলাম এবং পরবর্তীতে এক সময় এটা একটু সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে আমরা নতুন আর কোন স্কুলকে আমরা অন্তর্ভুক্ত করি নাই। পুনরায় সিদ্ধান্ত হয়েছে যে আমরা ধারাবাহিকভাবে আমরা সরকারি এই দুটো বিষয়, একটা হলো যে প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা এবং শতভাগ অবৈতনিক করা। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে মূল্যায়নের নৈপুণ্য অ্যাপের জটিলতাও কাটছে না। শিক্ষা গবেষকেরা বলছেন, এই মূল্যায়ন পদ্ধতির আন্তর্জাতিক মানদণ্ড কি হবে সেটি দ্রুত চূড়ান্ত করতে হবে। শিক্ষা বোর্ড বলছে, মূল্যায়নের সামগ্রিক বিষয় নিয়ে কাজ চলছে।
চলতি বছর মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে শ্রেণী কার্যক্রম চলছে। এই শিক্ষাক্রম অনুযায়ী আগামী 2026 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন রূপরেখা অনুযায়ী 7 স্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। প্রতি বিষয়ে 65% লিখিত এবং 35% দক্ষতা ভিত্তিক মূল্যায়ন হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে 5 ঘন্টা করে, তবে এখনও এটি চূড়ান্ত হয়নি। অভিভাবকরা বলছেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি এখনও পরিষ্কার হচ্ছে না। সেই সঙ্গে মূল্যায়নের নৈপুণ্য অ্যাপের জটিলতা না কাটায় মূল্যায়নও হচ্ছে না ঠিকভাবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষক রয়েছেন যারা এ সম্বন্ধে কোনো ধারণাই নেই। শুধু ঢাকা শহরের কথা চিন্তা করলে আমাদেরকে হবে না। শিক্ষা গবেষকরা বলছেন, মূল্যায়ন পদ্ধতির আন্তর্জাতিক মানদণ্ড কি হবে সেটি পরিষ্কার হতে হবে। সেই সঙ্গে মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া জরুরি। যে জিপিএ ভিত্তিক যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো ব্যবহার করে আমাদের শিক্ষার্থীরা যেমন দেশের বাইরে পড়াশোনা করতে যেত, সেই পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু এই জিপিএ ব্যবহার করতে পারত। তাহলে এখন আমরা শিক্ষার্থীকে যেভাবে সার্টিফাই করব, সেই সার্টিফিকেশনটা আমার ইন্টারন্যাশনাল লেভেলের সাথে কিভাবে অ্যালাইন্ড হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার করেন নাই। শিক্ষা বোর্ড বলছে, চলতি সপ্তাহে এই মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হবে। এরই মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। এটা বাস্তবায়নের কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি, অসুবিধা নেই। আমাদের এখন ওই যে ম্যানুয়ালটা অ্যাপ্রুভ হয়ে গেলে শিক্ষা মন্ত্রণালয়ে সেই ম্যানুয়ালটা অ্যাপ্রুভ করলেই আমরা বাকি যে বাস্তবায়নের কাজ সেটি আমরা করতে পারবো। এদিকে নৈপুণ্য অ্যাপের জটিলতা দূর করার কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদে। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ব্যবসায়ীর দায়ের করা হত্যা চেষ্টার মামলায় পরিমণির জামিন লাভ, এডিসি সাকলাইনের বাধ্যতামূলক অবসরের সুপারিশ। ব্রাসেলস ভাইপার আতঙ্কে বিভিন্ন জেলায় মারা পড়ছে নানা জাতের সাপ। বিভ্রান্তি না ছড়িয়ে সচেতন হওয়ার পরামর্শ। ভারতের সঙ্গে সরকারি চুক্তিগুলো দেশের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সম্মেলনে বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর ভারত সফরে করা চুক্তি নিয়ে মন্তব্য করেন। ভারতের সাথে 10টি চুক্তি সমঝোতা স্মারক হওয়ারও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এসবের সুবিধা পাবে ভারত। তিনি বলেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টনের চুক্তি না করা, সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে উদ্যোগ না নেয় দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। তিনি দাবি করেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রেল যোগাযোগ, ডাক এবং টেলিযোগাযোগ সহ সবকটি সমঝোতা স্মারকে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। ব্যবসায়ী নাসিরের হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি পরিমণি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম 1000 টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন। মামলার অভিযোগ গঠনের শুনানি 1 অক্টোবর। এদিকে পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে অতিরিক্ত পুলিশ সুপার সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। 2022 সালে নানা ঘটনায় আলোচিত সমালোচিত হন চিত্রনায়িকা পরিমণি। 9 জুন রাতে রাজধানীর উত্তরার বোট ক্লাবে অপ্রীতিকর পরিস্থিতিতে মারামারি ও ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। ঘটনার পর পাল্টাপাল্টি মামলা করেন পরিমণি ও বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। বোট ক্লাবের সভাপতির করা হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন পরিমণি। শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। সিবিআই কর্তৃক এখানে প্রতিবেদন দাখিল করেছে, আমরা প্রতিবেদন দাখিল করেছে। তো প্রতিবেদনে যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। আদালতে বোট ক্লাবে সেদিনের ঘটনায় পরিমণির দ্বারা আহত হওয়ার সত্যতা তুলে ধরলেও জামিনে আপত্তি জানায়নি বাদীপক্ষ। বিচার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা সময় শেষ হবে, সাক্ষী গ্রহণের পর শেষ হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে। বাট উনি একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা ওনাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন। এদিকে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রমাণ মেলায় তৎকালীন ডিএমপির এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহে কর্মরত আছেন। এ বিষয়ে পিএসসিতে চিঠি পাঠানো হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে পিএসসির কাছে এই সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত প্রতিবেদনে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলায়েন নিয়মিত পরিমণির বাসায় যেতেন, সেখানে তার অবস্থানের প্রমাণ পাওয়া যায় মোবাইলের ফরেনসিক রিপোর্টে। এছাড়াও প্রতিবেদনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও মেসেজও আমলে নেওয়া হয়েছে। পরিমণির সাথে সম্পর্ক নিয়ে আলোচনার জেরে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়। পরে ঝিনাইদহে ট্রেনিং সেন্টারে বদলি করা হয় তাকে। মামলা জট কমাতে ছোট ঘটনাগুলো স্থানীয়ভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে নাটোর জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, সারা বছরে নতুন মামলার ৭৮ ভাগে নিষ্পত্তি হয় না। এতে মামলা শেষ না হয়, জট বাড়তে থাকে। সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করে ছোট ও তুচ্ছ ঘটনাগুলো স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এতে বড় ঘটনাগুলোর মামলা জট নিরসন হবে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে বিভিন্ন জেলার আতঙ্ক ছড়ালেও চট্টগ্রাম অঞ্চলে এই সাপের অস্তিত্ব নেই। তবে রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সাপ নিয়ে বিভ্রান্তি বা ভয় না ছড়িয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। মাসখানেক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রাসেলস ভাইপার নিয়ে আলোচনা ও আতঙ্ক। আর গুজবের ডালপালা এত বেশি ছড়িয়েছে যে চট্টগ্রামে রাসেলস ভাইপার আতঙ্কে মেরে ফেলছে অন্য সাপ। গত শুক্রবার একটি অজগর সাপকেও পিটিয়ে মারা হয়েছে লোহাগাড়ায়। গবেষকরা বলছেন, অনেক বছর আগে বাঁশখালী এলাকায় রাসেলস ভাইপারের অস্তিত্ব ছিল। 2 বছর আগে সীতাকুণ্ডে এই সাপ পাওয়ার দাবি ওঠে সামাজিক মাধ্যমে, কিন্তু সেখানে গিয়ে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। চট্টগ্রাম অঞ্চলে কিছু ঐতিহাসিক রেকর্ড আছে যেখানে বলেছে যে বাঁশখালী অঞ্চলে এটা দেখা গেছে, বহু বছরের পুরনো। তারপর আর এর মধ্যে কখনো দেখা যায়নি। নদীর পানির সাথে ভেসে ভেসে সাপটা হচ্ছে যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে হচ্ছে যে এই অঞ্চলগুলোতে না হয়। গত 3 বছরে চট্টগ্রামের কোনো হাসপাতাল বা ক্লিনিকে রাসেলস ভাইপার কাটা কোনো রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যে কেউ যদি সাপের কামড়ের দ্বারা আক্রান্ত হন, যত দ্রুত সম্ভব আপনারা আমাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন। এখানে চিকিৎসার সুব্যবস্থা আছে। আতঙ্ক আর গুজবের মাঝে চট্টগ্রামে জনসংখ্যা, প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে 800 অ্যান্টিভেনম মজুত করা হয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে এই ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এছাড়া আগামীকাল ও বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি এবং 30 জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। শিক্ষকরা বলেন, প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাস্তবায়িত হলে ভুক্তভোগী হবেন আগামী দিনের বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। তাদের অভিযোগ, সরকারি উচ্চ পর্যায়ের কেউ শিক্ষকদের দাবির বিষয়ে যোগাযোগ করেনি। এখনও কোনো আলোচনা ছাড়াই পেনশন স্কিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের শিডিউল চাইলেও একটি মহল দেখা করতে দিচ্ছে না বলেও দাবি করেন শিক্ষক নেতারা। সার্বজনীন আপনার যে স্কিমটা তারা আগামী বছর চালু করবে,
সেটাতে সেবকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করে, সার্বজনীন যদি হয় আমরা সেটা গ্রহণ করব। আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আর আমরা দীর্ঘদিন থেকে পর্যন্ত আমরা আন্দোলন করে যাচ্ছি যে আমাদেরকে একটা স্বতন্ত্র বেতন স্কেল, আমরা কারো মুখোমুখি হতে চাই না। দেশের শীর্ষ করদাতা এবং প্রবীণ ব্যবসায়ী হাকিমপুরি জর্দার মালিক মোহাম্মদ কাউস মিয়া মারা গেছেন। তিনি সোমবার দিবাগত রাত 12:40 রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে কাউস মিয়া বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার বাদ জোহর আরমানিটোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তার ছেলে জানান, শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। 2 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান তিনি। হাকিমপুরি জর্দার মালিক দেশ সেরা শীর্ষ করদাতা হিসেবে মোহাম্মদ কাউস মিয়ার সুনাম ছিল দেশ জুড়ে। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।